16। আরে এ যদি 0 হতো তাহলে সিম্পলি সাপোর্টেড ইউডিএল হতো WL²/16। হ্যাঁ 8 ওমেগা মানে WL²/8 নরমাল হ্যাঁ, যেটা। তার মানে 8 ওমেগা, ওই তো লাল ডান দিকে করা আছে এম ম্যাক্স ইকুয়াল টু 8 ওমেগা লেখা, এ যখন 0, এম এস 0, এম ম্যাক্স এম মিড 8 ওমেগা লেখা আছে ছবিটার পাশে ডান দিকে। তাহলে এ যদি 0 হতো, মানে ওই পাইলটাকে যদি আমি এন্ডে ধরতাম হুক দিয়ে ক্রেনের, তাহলে আমার বেন্ডিং মোমেন্ট হতো 8 ওমেগা। আর যদি 1.66 দুদিক থেকে সরে এসে ধরতাম, আমার বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হতো 1.378। হ্যাঁ, প্লাস মাইনাস হতো, তাতে উপর নিচে রডের ব্যাপার আসতো, তাতে কি যায় আসে, কিন্তু মোমেন্টটা হয়ে যেত, ভ্যালুটা হয়ে যেত 1.378। 2 মিটার যদি করা হতো তাহলে তখন হতো এমএসটা ওই ওপরে করা হয়েছে কত, 2 ওমেগা। এ ইকুয়াল টু যদি 2 মিটার হতো তাহলে এমএস হতো 2 ওমেগা, আর এমআই হতো 0। ওই তাই এর উপরের কেসটায় লেখা আছে 2 ওমেগা মানেও বড় বেশি বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমি কি বুঝলাম, এ বাই এল যদি 207 হয়, বেন্ডিং মোমেন্টটা 8 ওমেগা থেকে কমে 1.378 ওমেগা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কত টাইমস কমছে বা কত পার্সেন্টেজ কমছে, কত পার্সেন্ট কমছে, 8 ওমেগার জায়গায় 1.378 হয়ে যাচ্ছে। কত পার্সেন্ট রিডাকশন হচ্ছে বেন্ডিং মোমেন্ট? গেল? 82 When মানে 82%। 83, 82 পয়েন্ট সামথিং, দেখো 0.5 এর বেশি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কত 82 পয়েন্ট, কত এসছে 82 পয়েন্ট, 88 0 মানে 82.81। তার মানে 80 যদি আমি ইন্টিজারে রাউন্ড অফ করি 83%। তার মানে when a by l equal to 0.207, simply supported bending moment will be reduced by 83%। অঙ্কটা কি করে হলো না, আমার এইটা হচ্ছে এ ইকুয়াল টু 207 হলে, আর এইটা হচ্ছে আমার এ ইকুয়াল টু 0 হলে, তাদের মধ্যে পার্সেন্টেজটা বার করো। তার মানে 8 থেকে এটা বাদ দাও, রিডাকশন পেয়ে গেলে ডিভাইডেড বাই 8 করে দাও, এলো কি করে, 8 মাইনাস 1.378 divided by 8 into 100। এটা করো, দেখো টাইপ 3 আসবে। এসছে 8 হচ্ছিল, সেটা হয়ে গেল 1.378। তার মানে রিডাকশন হলো কত 8 এর মধ্যে, কত হলো এসছে এটা 83%। 83% আসছে কি করে, তার মানে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইন্টারেস্টিং, যে আমি যদি ভেতরে ঢুকি এ বাই এল 207 করি, তাহলে আমার পার্সেন্টেজ রিডাকশন অফ বেন্ডিং মোমেন্ট, পার্সেন্টেজ রিডাকশন অফ বেন্ডিং মোমেন্ট 83% কমে যাবে।
বলো বুঝলাম কিনা। হ্যাঁ স্যার। যদি 2 মিটার করতাম তাহলে কত পার্সেন্ট কমতো বলো, এত মুখে মুখে হবে। ওই যে করা আছে বোর্ডে। 2 মিটার হলে আমার বেন্ডিং মোমেন্ট হতো কত, 2W হতো। 8W টা 2W হতো, মানে 6 কমতো। কত পার্সেন্ট কমলো? 6/8 ইন্টু 100 করে কত হয়? 75। তাহলে 75% কমবে। বোথ সাইড ওভারহ্যাং করে দিলে আমার বেন্ডিং মোমেন্ট 75% কমে যাবে, ব্যালেন্সড ওভারহ্যাং করে দিলে, সিম্পলি সাপোর্টেড এর তুলনায়। ঠিক আছে না, 2 মিটার করলে, তাই তো বলা হলো, সরি, 2 মিটার করলে তাই হবে। আর যদি বোথ সাইড ওভারহ্যাং করে দেওয়া হয় তাহলে তখন কত হবে? কোনো কমবেই না। তখন দুদিকে ওভারহ্যাং করলেও আমার 8W থাকবে। ঠিক আছে, দুদিকে ওভারহ্যাং করে দিলেও আবার 8W থাকবে। ঠিক আছে, A=1 হলে এম ম্যাক্স কত হবে? A= যদি 1 হয় ওই 8 মিটার স্প্যানে, তাহলে এম ম্যাক্স কত হবে? চলো, স্যার এমএক্স মানে এমআই এর কথা জিজ্ঞেস করছেন এখন? না, এম ম্যাক্স মানে হচ্ছে বেশি বেন্ডিং মোমেন্ট। এম ম্যাক্স মানে হচ্ছে MSMI এর মধ্যে যেটা বড়। এমএসএমআই এর মধ্যে তো এমআই বড় আসছে, কত কত? 4 ওমেগা। 4 ওমেগা। তা বলতে হবে তো যে আমার যদি এটা 1 মিটার হয় তাহলে এম ম্যাক্স হবে 4 ওমেগা। এটা যদি 0 হয় তাহলে এম ম্যাক্স হবে 8 ওমেগা। এটা যদি 2 হয় তখন এম ম্যাক্স হবে 2 ওমেগা। আর এটা যদি 1.66 হয় তাহলে এম ম্যাক্স হবে 1.378 ওমেগা। গেল, বোঝা গেল? দেখো কোথা থেকে কোথায় নেমে চলে এলো। এটা বাড়ছে, এম ম্যাক্স কমছে একটা লিমিট পর্যন্ত, তার বেশি হলে আবার বেড়ে যাবে। ওই 1.66 পর্যন্ত মিনিমাম, তার বেশি যেই হলো তখন আবার বাড়তে শুরু করলো। তারপরে 1.378 হলো, তারপর আবার 2 হয়ে গেল, তারপরে আবার 8 হয়ে গেল। প্লাস বেশি ছিল, পরের বারে মাইনাস বেশি হচ্ছে, মানে হগিং বেশি হচ্ছে। আর 1.378 দুটোই সমান হচ্ছে, হগিং আর স্যাগিং বেন্ডিং মোমেন্ট নিউমেরিক্যালি সমান হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ বা না? বেশ, এটা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে প্রবলেম 2টা নিজেরা করবে। আমার কালো দিয়ে যেটা হলো, শুরু করেছিলাম প্রথমে, সেটা হচ্ছে প্রবলেম 1। প্রবলেম 1 নিয়ে এতক্ষণ আলোচনা হলো। প্রবলেম 2টা হচ্ছে সেম অঙ্ক,
এখানে বলা হয়েছিল এল গোটাটা, এ দুটো। প্রবলেম 2 হচ্ছে এল এটা, মাঝখানটা এল, দুটো ধার এ। প্রবলেম 2 তে স্প্যানটা এইভাবে ডিভাইড হয়ে গেল, আর সব ডেটা সেম। ঠিক আছে, মিড স্প্যান is equal to L, overhang span is equal to A. Find A by L ratio so that maximum bending moment is least possible. একই কথা, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা সবচাইতে কম হবে। একই কথা, একই অঙ্ক। এর বেলায় যেটা 207 বেরোলো, ওর বেলায় অন্য কিছু বেরোবে, কত বেরোবে বার করবে। স্যার সেম এ বাই এল রেশিওটা বার করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই কথা, তাই তো লিখলাম। প্রবলেম 1 করে দিয়েছি, প্রবলেম 2 করবে। সেম অঙ্ক, একই কন্ডিশন, খালি মাঝখানটা হয়ে গেল এল। আগের বারে গোটা স্প্যানটা ছিল এল, এবারে মাঝখানটা হয়ে গেল এল। এই দুটো অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে আসে। ঠিক আছে, চলো নেক্সট পেজ। স্যার আমার নেক্সট এর ওই 7 নম্বরেরটা, ওই যে অপশনগুলো আছে ওখানে বেন্ডিংটাও হবে কিনা ওইটা একটু ডাউট লাগছে। হুম, 7 নম্বরের প্রশ্ন। দেখো, একটা কলম আছে, মাঝখানে একটা কার্ভেচার আছে। কলম মানে কম্প্রেশন মেম্বার চলে যাচ্ছে এক্স ওয়াই জেড ভার্টিক্যাল অ্যাক্সিসে আছে। লোডের লাইন অফ অ্যাকশন ও মাঝখান দিয়ে চলে আসছে এক্স এর দিকে, একদম ভার্টিক্যাল আছে। কিন্তু মাঝখানে একটা ওরকম কার্ভেচার পোর্শন আছে। এইবারে প্রশ্ন হলো, কার্ভ মেম্বার উইথ স্ট্রেট ভার্টিক্যাল লেগ দেখানো আছে ছবিতে, ভার্টিক্যাল লোড জেড, the stress resultant at xy segment is, মানে কি কি টাইপের স্ট্রেস ডেভেলপ করবে ইন এক্স ওয়াই রিজিয়নে। এক্স ওয়াই রিজিয়নে কি কি টাইপের স্ট্রেস ডেভেলপ করবে, কেন সমস্যা, কেন বলো। লোড যেখানেই যাক তার লাইন অফ অ্যাকশন দিয়ে ছুটবে, এই দিক এদিক ঘুরে টুরে সে লাইন অফ অ্যাকশন দিয়ে ছুটবে।
তাহলে পরে আমার লোড যেহেতু ভার্টিক্যাল, আর সেই ভার্টিক্যালের সঙ্গেই এক্স ওয়াই জেড একই লাইনে আছে, জেড লোডটা ওই মেম্বার কার্ভড মেম্বার ঘুরে সে যখন এক্স ওয়াই তে এসে পড়বে, তখন সেখানে আর কোনো এফেক্ট অফ মোমেন্ট থাকবে না। কারণ এক্স ওয়াই এর যে কোনো সেকশনে দাঁড়িয়ে যদি মোমেন্ট নিই, তাহলে দেখা যাবে মোমেন্টটা জিরো, কারণ লাইন অফ অ্যাকশনটা এক্স ওয়াই দিয়ে যাচ্ছে। লাইন অফ অ্যাকশন যেহেতু এক্স ওয়াই দিয়ে যাচ্ছে, লাইন অফ লোড অ্যাকশন যেহেতু এক্স ওয়াই দিয়ে যাচ্ছে, এক্স ওয়াই তে নিলে কোনো এক্সেন্ট্রিসিটি থাকছে না, তার মানে এক্স ওয়াই এর মধ্যে কোনো বেন্ডিং মোমেন্ট আসছে না। তাহলে বেন্ডিং মোমেন্ট যদি না থাকে, তাহলে কি হবে? ওটা শুধু অ্যাক্সিয়াল ফোর্স হবে, শুধু শুধু অ্যাক্সিয়াল ফোর্স হবে। কিন্তু যদি কার্ভ সেগমেন্টে বলতো, তাহলে কি হতো? যদি কার্ভ সেগমেন্টে বলতো, তাহলে কি হতো সেখানে? স্যার ওখানে তো বেন্ডিং মুভমেন্ট শেয়ার ফোর্স সবই আসবে। অ্যাক্সিয়াল ফোর্স আসবে কি আসবে না? স্যার আসবে। আসবে। কেন? আমার প্রশ্নটা হলো, এখানে যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরে কোনো সমস্যা নেই, লাইন অফ অ্যাকশন এক্স ওয়াই দিয়ে যাচ্ছে, এক্স ওয়াই তে শুধু কম্প্রেশন থাকবে বা অ্যাক্সিয়াল কম্প্রেশন থাকবে, তাহলে এতে কোনো অসুবিধে নেই। কিন্তু যদি কার্ভড সেকশনটা বলা হতো, তাহলে কি বলতে? তখনই কিন্তু কার্ভড সেকশনটা হলে পরেই কিন্তু তখন আর একটু ভাবনা চিন্তার ব্যাপার এসে গেল। কি এলো বলতে হবে? স্যার কারণ অ্যাক্সিয়াল বলছি কারণ আহ, ওখানে দুটো ইকুয়েশনও ক্রিয়েট হতে পারে, মানে যে অ্যাঙ্গেল করে আছে থিটা। এই আছে, এই আছে জিনিসটা, এই পোর্শনটা। স্যার হ্যালো, বলে যাচ্ছে। ও সরি, হ্যাঁ, এই পোর্শনটা, কার্ভ পোর্শনটা ছবি অনুযায়ী দেখলে, যদিও বলেনি ছবিতে, ছবি অনুযায়ী দেখলে এটা আমার সবই আর ধরছি, তার মানে ইট ইজ এ সেমি সার্কেল, অর্ধেক সার্কেল, ইট ইজ এ সেমি সার্কেল। ঠিক আছে, তাহলে এই প্রপার্টি যদি থাকে, তার মানে এই পয়েন্টে এর ট্যানজেন্ট কোন পয়েন্টে? টপ বা বটমে, টপ বা বটমে যদি এই পয়েন্টে ট্যানজেন্ট টানা হয়, ট্যানজেন্টটা হচ্ছে হরাইজেন্টাল, যেহেতু এটা সেমি সার্কেল ধরা হচ্ছে, দেওয়া আছে। তাহলে এই লোডের এই দিকে কোনো কম্পোনেন্ট নেই, যার মানে এই লোডটা এই মেম্বার দিয়ে যখন যাবে, তখন সেখানে কি হবে? এই সেকশনে আমার কি হবে? এই লোডের একটা বেন্ডিং মোমেন্ট হবে, এটা এক্সেন্ট্রিসিটি পাচ্ছি, এবং এই লোডের একটা শিয়ার ফোর্স হবে। তার মানে অন দ্য কার্ভড সেকশন, সেমি সার্কুলার কার্ভড সেকশন, অন দ্য, এটা যদি সেমি সার্কেল হয়, সেমি সার্কুলার কার্ভ পোর্শন কি হবে? on the semicircular curve portion, both shear force and bending moment are developed. shear force bending moment হবে, অ্যাক্সিয়াল হবে না, কারণ এখানে একটা ট্যানজেন্ট।
কিন্তু যদি কার্ভ পোর্শনটা সেমি সার্কেলে না হয়ে কার্ভ পোর্শনটা যদি একটা আর্ক অফ এ সার্কেল হতো, আর্ক অফ এ সার্কেল হতো, মানে এই হতো। ঠিক আছে, এটা যদি একটা আর্ক অফ সার্কেল হতো, এই হতো। সেমি সার্কেল হলো না, এর বেলায় ও পয়েন্ট বাইরে, এর বেলায় ও পয়েন্ট এখানে। তাহলে এবারে কি হতো? আর্ক অফ এ সার্কেল হলে এই পয়েন্টে ট্যানজেন্ট টানলে সেটা পারপেন্ডিকুলার টু ফোর্স হতো না। এই যে ঘুরে গেছে, কেটে দিয়েছি তো। তাহলে যেই কম্পোনেন্টে ভাগ হতো, তাহলে কি হবে? এখানে আর্ক অফ এ সার্কেল, তাহলে তখন কি হবে? শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, এবং এর মধ্যেও অ্যাক্সিয়াল ফোর্স, axial force, shear force and bending moment are developed in curved portion. কার্ভড পোর্শনে এখানে সবটাই ডেভেলপ করতো, অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট। যদি এটা আর্ক অফ এ সার্কেল হতো, যদি এটা সেমি সার্কেল হতো, এটা তো সেমি সার্কেল, এটা হলো সেমি সার্কেল, হাফ সার্কেল। সেমি সার্কেল হলে সেখানে আমার কার্ভ পোর্শনে শুধু শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করতো, কারণ পারপেন্ডিকুলার ফোর্স আসতো না এর বেলায়, এই অ্যাঙ্গেলটা আছে বলে। ভার্টিক্যাল পোর্শনে একই, শুধু অ্যাক্সিয়াল ফোর্স থাকতো, কোনো এক্সেন্ট্রিসিটি নেই। বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স তিনটেই হতো যদি ওটা আমার সেমি সার্কেল হতো না, না হতো এই আর্ক অফ এ সার্কেল হতো। কিন্তু এখানে তো কার মেম্বারে চাইনি, চেয়েছে এক্স ওয়াই তে সবসময়ই অ্যাক্সিয়াল ফোর্স থাকবে, কারণ ওটা তো লাইন অফ অ্যাকশনের মধ্যে আছে, যে কোনোটাতে তো লাইন অফ অ্যাকশনের মধ্যেই আছে, তাই না? বলো আর কোনো এটা নিয়ে আলোচনা কিছু বোঝার আছে? সবটাই বলে দিয়েছি। হ্যাঁ স্যার। বেশ, নেক্সট বলো। 7 থেকে 14 আছি আমরা। স্যার বোর্ডটা একদমই ফোকাসের বাইরে চলে গেছে, ওটা কি ইয়ের জন্য না নেটওয়ার্কের জন্য বুঝতে পারছি না। একদমই দেখা যাচ্ছে না কিছু, মানে আমার একার একদম হচ্ছে না, সবারই হচ্ছে আমি জানি না। সেমই হচ্ছে, প্রচন্ড হেজি নেটওয়ার্কের জন্য। প্রচন্ড হেজি নেটওয়ার্কের জন্য এক মহা সমস্যা হয়েছে। যাই হোক, নেটওয়ার্ক দরকার নেই, নেটওয়ার্ক দরকার নেই। বলো। ছবি তো দিয়ে দেবো, বলো নাম্বার বলো। বেশ, তাহলে আমি ধরতে পারি কারো কিছু প্রশ্ন নেই এখানে। প্রশ্ন থাকলে একবারে বলার সঙ্গে সঙ্গে বলতে হবে এই নাম্বার বলুন, এই দেখুন, এটা দেখুন, এটা দেখুন। তুমি এখন পড়ে পড়ে বার করবে, এটা আমার অসুবিধা, এটা কি বললো বুঝতে পারছি না, এখন পড়লে হবে না, পড়ে তোমায় আসতে হবে।
না পড়ে এলে খুব সমস্যা, পারবে না করতে। 9 নম্বর হচ্ছে কার্ভড বিমের প্রশ্ন। 9 নম্বর হচ্ছে ক্যান্টিলিভার বিম কার্ভড ইন প্ল্যান, এটার মানেটা কি? এটাকে কি বলে? এক্সাম্পল দাও 9 নম্বরের কোশ্চেনের। ক্যান্টিলিভার বিম কার্ভড ইন প্ল্যান, তার এক্সাম্পল দাও। স্যার মানে এটা বলতে হবে, কি বললে? এটার হয়তো মানে কার্ভ বলতে ভার্টিক্যালি কার্ভ হয় সেরকম নয়, হরিজন্টালি মানে যেরকম কার্ভ আমরা দেখি সচরাচর আঁকতে গেলে যেরকম বেন্ড হয় ওরকম কার্ভ ঠিক নয়, ট্রান্সভার্সলি কার্ভ যেটা হয় মানে কোথায় কোথায় দেখতে পাই? প্র্যাকটিক্যালি বলো যে হ্যাঁ এইখানে দেখেছি এই বিমটা হচ্ছে কার্ভড বিম। এক্সাম্পল দাও, আমার চাই এক্সাম্পল। কারণ আমাদের ক্ষেত্রে এটার বিরাট বড় সুবিধে যে আমরা চোখে দেখতে পাই আমাদের স্ট্রাকচার গুলো। বহু জিনিস আছে যেগুলো চোখে দেখা যায় না, মানুষ চোখে দেখতে হয়, ভাবনা দেখতে হয়। ফরচুনেটলি আমাদের স্ট্রাকচার গুলো বেশিরভাগ কনস্ট্রাকশন হয় এবং সেগুলোকে আমরা চোখে দেখতে পাই। এটাও সেই রকম একটা কার্ভড ইন প্ল্যান। বলো দেখেছি, কি দেখেছি? কি হলো, কেউ বলতে পারছি না? এত এমনি জোর আছি? সার্কুলার হ্যাঁ, ট্যাঙ্কের নিচে যেগুলো কার্ভ বিম সেগুলো তো ক্যান্টিলিভার হচ্ছে না। ক্যান্টিলিভার হতে হবে, তার কি মানে আছে? ক্যান্টিলিভার নাও হতে পারে। মানে যদি কার্ভ বিমের কথাই হয় তাহলে হতে পারে যে কিন্তু কোনো সার্কুলার ট্যাঙ্কের নিচে যে আমরা হ্যাঁ, ইয়েগুলো দেখছি। হ্যাঁ, একদম একদম। আমরা রাস্তায় ঘাটে অনেক সার্কুলার ট্যাঙ্ক দেখতে পাই, জলের ট্যাঙ্ক। আবার সেই ট্যাঙ্কের আবার একটা বিশেষ শেপ আছে। সেই ট্যাঙ্কের নাম কি? সেই রকম জলের ট্যাঙ্কের নাম কি? ওভারহেড জলের, রিজার্ভার। হ্যাঁ, ওভারহেড রিজার্ভার তো সবাই, কিন্তু পার্টিকুলার একটা শেপের ওভারহেড রিজার্ভার, সার্কুলার, এবং সেটাই ম্যাক্সিমাম দেখা যায়। ডোম স্ট্রাকচার। হ্যাঁ, ডোম তো থাকবে, ডোম তো থাকবে, কিন্তু সেই ট্যাঙ্কের একটা বিশেষ নাম আছে। সেই নামটা জানতে চাওয়া হচ্ছে। হ্যাঁ, ওভারহেড ট্যাঙ্ক নানান রকমের হয়। ওভারহেড ট্যাঙ্ক স্কোয়ার হয়, রেক্ট্যাঙ্গুলার হয়, সার্কুলার হয়, ঠিক আছে, টর্চ মতন হয়, ফ্ল্যাট বটম সার্কুলার হয়, নানান রকম হতে পারে। কিন্তু একটা বিশেষ সার্কুলার ট্যাঙ্ক, তার একটা বিশেষ নাম আছে এবং তার শেপটা একটা বিশেষত্ব আছে এবং সেটা করার একটা কারণ আছে। সেটা কি? যার জন্য মোস্ট অফ দ্য ওয়াটার ট্যাঙ্ক ওই রকম শেপে হয়, বড় বড় ট্যাঙ্ক। ইনটেস ট্যাঙ্ক ওইগুলো কি কি বললে, কি বললে, কি বললে? একটা নাম ইনটেস ট্যাঙ্ক এরকম স্পেলিং স্পেলিং স্পেলিংটা বলতে আই পারবে? INTZE হ্যাঁ,
এটাকে বলে ইনজে ট্যাঙ্ক, INTZ। ঠিকই বলেছো, ধরো একটু লাইনটা।
হ্যালো, শোনা গেছে তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, যেটা বলছিলাম কার্ভড ইন প্ল্যান, ট্যাঙ্কটার নাম হচ্ছে ইনজে ট্যাঙ্ক। এই ইনজে ট্যাঙ্কের বৈশিষ্ট্য কি বলতে পারবে? মানে এটা যদিও একটু আউট ট্র্যাকের প্রশ্ন, কথা উঠলো কথার পিঠে কথা, সেজন্য বলে নিচ্ছি আর কি। ইনজে ট্যাঙ্ক হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ট্যাঙ্ক যেটা চারিদিকে প্রায়শই দেখা যায়, এবং সেই রকমের ট্যাঙ্কই বেশি হয়, এবং সেটাই সবাই প্রেফার করে। কেন? অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার তোমার মত কি? স্যার ওটার কনিক্যাল টাইপের ডোমটা যেটা হয় সেটা মানে যেগুলো হ্যাঁ, কমন হ্যাঁ, 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 সিলিন্ড্রিক্যাল হল থাকে, হ্যাঁ, দেন কনিক্যাল ডোম থাকে, যেগুলো খুবই হ্যাঁ, হেল্পফুল হয় ওই জন্য। হ্যাঁ, কারণ ওগুলো ডোমেস্টিকেও ইউজ করা হয়, কমার্শিয়াল পারপাসেও ইউজ করি। আমি বেশিরভাগ ট্যাঙ্কই সাথে। না, এই ইঞ্জে ট্যাঙ্কের বিশেষত্ব হচ্ছে তার এলিমেন্ট গুলো, ডিফারেন্ট এলিমেন্ট গুলো, যেমন রুফ, বটম স্ল্যাবের একটা পার্টে কনিক্যাল ডোম করা থাকে। ওয়ালগুলো যেহেতু সার্কুলার, সেটা সেলস, বিম গুলো যেহেতু সার্কুলার, সেগুলো হচ্ছে সব কার্ভড বিম সাপোর্টেড অন মাল্টিপল নাম্বার অফ কলামস। এই রকম ভাবে স্ট্রাকচারটা তৈরি, যেটা জেনারেল বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স বিমের মতন নয়, এবং এইভাবে করার ফলে ভ্যালুজ গুলো কম হয়, ডিজাইন ইকোনমিক্যাল হয়। ডিজাইন ইকোনমিক্যাল হয় বলেই এই সেল ডোম স্ট্রাকচার, ইনজে ট্যাঙ্ক ইজ এ কম্বিনেশন অফ সেল ডোম স্ট্রাকচার, যের জন্য ইট বিকামস ইকোনমিক্যাল দেন আদার্স। সেই জন্যই এটা সব জায়গায় আমরা দেখতে পাই। ঠিক আছে, এটা হলো ইনজে ট্যাঙ্কের শেপটা একটা নির্দিষ্ট শেপে থাকে, সেই শেপটাও জানা থাকা দরকার। তোমার টুক করে ভাইবাতে বলতে পারে আঁকো তো দেখি একটা ইঞ্জে ট্যাঙ্কের ছবি, এলিভেশন। আঁকতে না পারলে কোনো জিনিস তোমাকে রেডি থাকতে হবে সব রকম প্রশ্নের জন্য। ইঞ্জে ট্যাঙ্ককে দেখতে কেমন হবে, যদি টপিকের বাইরে, আগেই বললাম সার্কুলার, আমি এলিভেশনে দেখছি। হ্যাঁ, সার্কুলার আমি এলিভেশনে দেখছি। ও, আমি একটুখানি চওড়াটা বেশি হয়ে গেল, অ্যাকচুয়ালি আঁকাটা প্রপোর্শনেট হলো না। প্রপোর্শনেট হওয়াটাও একটা জরুরি।
এই হলো ইঞ্জে ট্যাঙ্কের এলিভেশন। বোঝাই যাচ্ছে এটা রুফ ডোম, ইট ইজ এ ডোম স্ট্রাকচার। আচ্ছা, টরশন মানে ইয়ে হবে, মানে অ্যাক্সিয়াল, মানে একটা অ্যাকশন কাপেল ওখানে, না মানে ফিল করতে হবে। টরশনও আসবে। হ্যাঁ স্যার, মানে টরশনও আসবে। ঠিক, তাহলে তাহলে বলতে হবে তো। তাহলে এবিতে কি হবে? টরশন মোমেন্ট, টরশনাল মোমেন্ট টি হবে, বেন্ডিং মোমেন্ট এম হবে, এস এফ ভি হবে। ঠিক আছে, তাহলে এখানে এখানে যদি দেখা হয় বিএম এট বি, ধরা যাক এটা আমার এল, এটা আমার L/2, এটা আমার পি, তাহলে বেন্ডিং মোমেন্ট এট বি তে কি হবে? ক্যান্টিলিভার তো, মাইনাস PL/2। শিয়ার ফোর্স এট বি কি হবে? প্লাস পি। ঠিক আছে, বিসিতে কোনো টর্শন হবে না, কারণ এটা লিনিয়ার মেম্বার উপরে লোড। ঠিক আছে, এবারে এতে কি হবে? বিএম এট এ, পি চলে এসছে এখানে, তার মানে মাইনাস PL। শিয়ার ফোর্স এট এ,
এইটাই থাকবে লেফট আপ রাইট ডাউন, লেফট আপ রাইট ডাউন, তার মানে প্লাস পি। আর কি হলো? টরশন এট এ। টরশন এতে কি হবে না, যে এটা যেটা যার বেন্ডিং মোমেন্ট, মানে বিতে যেটা মোমেন্ট ছিল বিসির, সেই বিসির মোমেন্টটা এর ক্ষেত্রে হবে টরশন। টরশন এট এ ইকুয়াল টু বিএম এট বি ইজ ইকুয়াল টু পিএল বাই 2। এখানে যেটা মোমেন্ট, মানে এই মেম্বারের যেটা মোমেন্ট বিতে, সেই মোমেন্টটা এই মেম্বারের টরশন। ইজ ইট ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। এবিতে তিনটে জিনিস হবে, টরশন, বেন্ডিং মোমেন্ট, শিয়ার। আর ভ্যালু এইভাবে বের করে, ইট ইজ আ ক্যান্টিলিভার বিম। যেহেতু এটা স্ট্রেট, সেই জন্য গল্পটা এরকম ভাবে হলো। কিন্তু যদি কার্ভ হতো, এটাও কার্ভ, কার্ভ অন প্ল্যান তো বটেই, হ্যাঁ এটা স্ট্রেট স্ট্রেট হয়ে আবার 90 ডিগ্রি হয়ে যাবে, কার্ভ বলা হচ্ছে। কিন্তু এটা যদি আমার এই হতো, এখানে আমার সর্বত্র বেন্ডিং মোমেন্ট, শিয়ার, টরশন হতো, এর ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট, এসএফ and torsion in every, সব সেকশনেই হতো, হ্যাঁ তার বেশি কম হতো, এভরি সেকশনে এটা হবে। প্রশ্নটাতে চলে যাও। Cantilever beam curved on beam subjected to lateral load will develop at any section. সবকটাই হবে। ওই যেটা সেকেন্ড ছবি আঁকলাম, এখানে তো বলেনি ওরকম 90 ডিগ্রিতে আছে বা ওই রকম হয়ে আছে, এটা তো বলেনি। তাহলে 9 নম্বরটা কি হবে? বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স, টরশন, ঠিক আছে। জি। তারপরেরটা দেখো এরকমই টাইপের প্রশ্ন, 10-এরটা। ক্যান্টিলিভারের ঘাড়ে ক্যান্টিলিভার লাগানো, না সিম্পল সাপোর্টারের ওপরে ক্যান্টিলিভার লাগানো, কি হচ্ছে এটা বলো? এইখানে যেটা লিখলাম কি উত্তর হবে? এবি তে কি হচ্ছে? এবি তে কি হবে? ইডি তে কি হবে? একটা একটা করে বলো। ইডি বা এফজি তে কি হবে? স্যার ইডিতে স্যার মানে ইডিতে স্যার বেন্ডিং মোমেন্ট আসবে, আর মানে ইয়ে তো আসছেই, শিয়ার ফোর্স আসছে। আর স্যার সিডিতে স্যার আরে ইডিতে আর কিছু আছে? ইডিতে আর কিছু আছে? না স্যার, ইডিতে স্যার টরশন আসবে না, শুধু শিয়ার ফোর্স আর বেন্ডিং। ইডিতে শিয়ার শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট। সবাই শুনে বলবে হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এইখানে যেমন উপরেরটা আঁকলাম সেরকম। এবারে ইডির যেটা বেন্ডিং মোমেন্ট ডি পয়েন্টে, সিডির সেটা টরশন কোন ডাইরেকশনে? অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। একই রকম ভাবে এফজির যেটা বেন্ডিং, সিএফ এর উপরে সেটা টরশন, বাট সেটা ক্লকওয়াইজ ডাইরেকশনে, যার ফলে দুটো টরশন সিতে এসে নালিফাইড হয়ে যাচ্ছে, কারণ লেন্থ সবার এক। সিডি
আর সিএফ এর লেন্থ এক আছে, বাপ ক্যান্টিলিভার দুটো ডিই, এফজি এর লেন্থ এক আছে, সেই জন্য দুটো টর্শন, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, নালিফাইড হয়ে গেল সি পয়েন্টে। সি পয়েন্টে আর কি এলো, সি পয়েন্টে একটা বেন্ডিং এলো সিডির জন্য, তেমনি ওদিকেও একটা বেন্ডিং এলো সিএফ এর জন্য, সেটা অপোজিট ইন ডাইরেকশন, তার মানে সেটাও নালিফাইড হয়ে গেল। দুটো নিয়ে দুটো দুটো পার্ট নালিফাইড হয়ে গেল, কেটে গেল একটা একটার অপোজিট বলে। তাহলে এবার রইলো পড়ে কি, এই পিটাও গেল সিতে, ওই পিটাও এলো সিতে, তারপরে সিতে এলো টুপি লোড। ফাইনালি আমার যে ওভারহ্যাং বা ক্যান্টিলিভার দুটো পোর্শন, এই দুটো পোর্শনের এফেক্টটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল এরম শেপে আছে বলে, এবং সিতে টুপি লোড এসে গেল। এবারে যেই সিতে টুপি লোড এসে গেল, সিতে যেই টুপি লোড এসে গেল মাঝখান পয়েন্ট সি পয়েন্ট, তাহলে রিয়াকশন হলো পি এন্ড পি। তাহলে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টে কি হবে, সিম্পল শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট হবে, তার মানে বেন্ডিং এন্ড, বলো ঠিক আছে কিনা। 10-এর এ উত্তর হবে, বুঝেছি তো। হ্যাঁ কাজে এগুলো ভালো করে কালচার করতে হয়, শুধু মুখস্থ করার গল্প নয়। যেমন সিডি হচ্ছে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স, ইডি 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 বা এফজি তে হচ্ছে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স, সিডি বা সিএফ এ হচ্ছে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স টরশন, বাট অপোজিট ইন সেন্স। কিন্তু শিয়ার ফোর্স যেটা, সেটা সেম ডাইরেকশনে পি দুটো আসছে, তার মানে সি পয়েন্টে শুধু দুটো পি আসছে, টুপি হচ্ছে, কোনো মোমেন্ট থাকছে না, কোনো টরশন থাকছে না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমার এই বিটা সিম্পল বিমের মতন হলো। এবারে যদি টরশনটা কম বেশি হতো, তাহলে সিডি বা সিএফ এর টরশনটা কম বেশি হতো, তাহলে তার রেজাল্ট্যান্টটা এ সি ডি এ সি বি এর মধ্যে বেন্ডিং দিত। টরশনটা কম বেশি হলে এই টরশন এ বি সি তে বেন্ডিং দিত, মানে এক্সট্রা কাপল আসতো ওখানে। ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট যদি কম বেশি হতো, সেই পয়েন্টে দুদিকে নালিফাইড না হতো, এটা কি দিত, বি সি এ বি সি এর উপরে রেজাল্ট্যান্ট দিত টরশন, এ বি সি ও টরশন হতো। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, তাহলে 10 হয়ে গেল। এরপরে বলো বাকি নাম্বারগুলোর মধ্যে কোথাও আটকে আছে কিনা। বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্সের সঙ্গে ইআই এর কোনো সম্পর্ক নেই, ইআই আসে ডিফ্লেকশনে। তিনটের বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স বার করে কে কার সমান কে কার বেশি এটা দেখানো। হয়েছে তো? 11 নম্বর, হ্যাঁ স্যার 12 নম্বর, 12 স্যার হয়েছে। পয়েন্ট অফ কন্টাফ্লেকচার ফ্রম এ কোথায় হবে? horizon beam ABC shown in figure, contour from A,
কোথায় হবে? কি করে বের করবে? স্যার প্রথমে স্যার ওই যেখানে আমার সাপোর্ট রয়েছে রোলার সাপোর্টটা, হুম। ওটাতে স্যার আর মানে রিয়াকশনটা আমি বের করে নেবো ডিফ্লেকশনের ইয়ে দিয়ে। মানে স্যার 10 কিলো নিউটনটা এই মানে সিবি তে যেটা রয়েছে 10 কিলো নিউটনটা আমি সি তে লোডটাকে ট্রান্সফার করে নিয়ে গিয়ে মানে মোমেন্ট আর লোডটা পেয়ে গেলাম, সেটা দিয়ে আমি টোটাল আমার ডিফ্লেকশন কত তার আসছে। মানে তার মানে তুমি বলছো ডিফ্লেকশনের একটা গল্প এখানে আসছে। হ্যাঁ, তার আগে তোমায় বলতে হবে যে এখানে 12 নম্বরের প্রশ্নটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট নয়, এটা হ্যাঁ স্যার। ইনডিটারমিনেট। এটা রিয়াকশন আর সি না জানলে কন্ট্রাফ্লেকচার আমি বার করব কি করে? হ্যাঁ স্যার। রিয়াকশন আর সি না জানলে আমি কন্ট্রাফ্লেকচার পয়েন্ট বের করব কি করে? তার মানে রিয়াকশন আর সি তোমায় তো জানতেই হবে, যেহেতু এটা ইনডিটারমিনেট। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার মানে বেন্ডিং মোমেন্ট সাইন চেঞ্জ করবে বা জিরো বেন্ডিং মোমেন্ট হবে। তাহলে জিরো বেন্ডিং মোমেন্ট হতে গেলে আমাকে আগে রিয়াকশন বের করতে হবে। কাজে রিয়াকশন বার করা আমরা এখনো শিখিনি, ডিফ্লেকশনে আসবো তখন শিখবো। কাজে রিয়াকশন বের করার যে রাস্তা ইনডিটারমিনেট স্ট্রাকচারের এটা গল্প, সেটা আমরা কিন্তু এখনো শিখিনি। যেহেতু শিখিনি, এটা আমরা এই মুহূর্তে করতে পারছি না। হ্যাঁ, কেউ করতে পারলে নিশ্চয়ই করতে পারবে। সেটা হচ্ছে ডিফ্লেকশন বের করতে হবে ওই সাপোর্ট পয়েন্টের, সি পয়েন্টের ডিউ টু অ্যাপ্লাইড লোড। অ্যাপ্লাইড লোডের জন্য ডিফ্লেকশন বের করতে হবে। অ্যাপ্লাইড লোডের জন্য ডিফ্লেকশন বের করার পর আরসির জন্য ডিফ্লেকশন বের করতে হবে, যেটা সাপোর্ট। সেহেতু সেখানে আমার, যেহেতু এটা সাপোর্ট, সেই জন্য এখানে আমার কি হবে? এখানে আমার ডিফ্লেকশন ফাইনাল জিরো হবে। সেই জিরো ডিফ্লেকশন করে আর সি আগে বের করতে হবে। আর সি বের করার পর তারপর তুমি বার করতে পারবে বেন্ডিং মোমেন্ট কোথায় সাইন চেঞ্জ করছে। কাজে এখানে আর সি বের করাটা একটা অঙ্ক, সেটা আমরা ডিফ্লেকশন চ্যাপ্টারে করব, তখন এর বেন্ডিং মোমেন্ট করব। ঠিক আছে, পরের অঙ্কটা চলে যাও। 13 নম্বর কি বুঝছো? 13 নম্বর কি বুঝছো? স্যার যেমন আমাদের ইউডিএল, হ্যাঁ, আমরা নর্মালি এটা বইতে দেখতে পাই না। এই অঙ্কটা দেখে কি বুঝছো? যেমন স্যার ইউডিএল হয় ওই রকমই স্যার মোমেন্ট পার মিটার লেন্থ আছে, মানে প্রত্যেক পয়েন্টে স্যার মোমেন্ট থাকে একটা, মানে একটা মোমেন্ট আছে আর কি। এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মোমেন্ট। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আমরা জানি যেমন, সেরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মোমেন্ট আছে। মোমেন্টের ভ্যালুটা কত? না এম কিলো নিউটন পার মিটার লেন্থ অফ বিম। এম কিলো নিউটন মিটার পার মিটার, এটা হচ্ছে মোমেন্টের ভ্যালু। তাহলে আমরা যেমন সিম্পলি সাপোর্টেড ইউডিএল থাকলে করতাম, সেই রকম ভাবে গল্পটাকে ভেবে আসতে হবে। এটা কত নম্বর হলো? 12 নম্বর না 13 নম্বর? কত হলো? 13 নম্বর স্যার। 13। কি বলছে এই অঙ্কটা কিন্তু আমরা বইতে চট করে পাই না। এরকম আমার অসংখ্য এরকম মোমেন্ট দেওয়া আছে। ইট ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মোমেন্ট বা কাপল। এম কিলো নিউটন মিটার পার মিটার, এম কিলো নিউটন মিটার পার মিটার। এই লেন্সটা হলো আমার এল।
তাহলে আমার টোটাল মোমেন্ট কত হলো ml, টোটাল মোমেন্ট কত হলো m পার মিটার, ন্যাচারালি এল দিয়ে গুণ করবো, ml হচ্ছে টোটাল মোমেন্ট। আর টোটাল মোমেন্ট ক্লকওয়াইজ থাকলে বাঁ দিককার রিয়াকশন কত হবে মাইনাস, ডান দিককার রিয়াকশন হবে প্লাস। এই ঘুরছে তো, ন্যাচারালি এই ডিরেকশনে দিতে হবে, তার মানে এটা আপওয়ার্ড হবে, এটা আপওয়ার্ড হবে এবং এটা ডাউনওয়ার্ড হবে রিয়াকশন। আমরা কি জানি মোমেন্ট থাকলে রিয়াকশন হয় এম বাই এল, এখানে টোটাল মোমেন্ট কত এম বাই এল, এম, তারপর টোটাল মোমেন্ট হচ্ছে এম এল বাই এম, মানে এম এল বাই এল মানে হচ্ছে মাইনাস এম, রিয়াকশনটা হচ্ছে মাইনাস এম প্লাস এম। এটা বুঝলাম কিনা আগে বলো। হলো, টোটাল মোমেন্ট হচ্ছে এম ইন্টু এল, তাহলে রিয়াকশন কি হবে এম বাই এল, তার মানে এম, তার মানে রিয়াকশন হয়ে গেল এম। তাহলে মিড স্প্যানে বেন্ডিং মোমেন্ট কি হবে, তাহলে মিড স্প্যানে বেন্ডিং মোমেন্ট কি হবে, তাহলে মিড স্প্যানে যাওয়ার আগে আমরা একটা সেকশন নিই এক্স, তাহলে এফ এক্স কি হবে বলো, এফ এক্স ইজ ইকাল টু মাইনাস এম, এম এক্স কি হবে মাইনাস এম ডাউনওয়ার্ড, মাইনাস এম ইন্টু এক্স প্লাস এম ইন্টু এক্স, বলো ঠিক আছে কিটা। হ্যাঁ স্যার। রিয়াকশন মাইনাস এম ইন্টু এক্স, আর এইটুকুর ইউডি, এইটুকুর ইউনিফর্ম মোমেন্ট, ন্যাচারালি এম পার মিটার, তার মানে সেটাও প্লাস এম এক্স। এটা বাই টু এর গল্প নেই, মোমেন্ট তো নিজেই মোমেন্ট, কিন্তু যেহেতু পার মিটারে সেই জন্য এক্স দিয়ে গুণ, তার মানে এখানে কি দাঁড়ালো এম এক্স ইজ 0। তার মানে এই বিমটার সর্বত্র কোনো বেন্ডিং মোমেন্ট নেই, হচ্ছে মাইনাস এফ। তাহলে এই বিমটার শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয়ে যাবে এরকম মাইনাস এম এম, এটা হয়ে গেল এস এফ ডি। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইজ জিরো থ্রু আউট, জিরো থ্রু আউট বিএমডি, কারণ এম এক্স যখন জিরো, এক্স যাই সেকশন হোক না কেন সর্বত্র জিরো, কিন্তু সর্বত্র মুভমেন্ট আছে, কিন্তু এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইজ স্ট্রেট লাইন জিরো, যে কোনো জায়গায় বেন্ডিং মোমেন্ট জিরো। এখানে বলেছে মাঝখানে বেন্ডিং মোমেন্ট কত, মাঝখানেও জিরো হবে, মাঝখানেও জিরো হবে, যে কোনো জায়গায় সেটা জিরো হবে। বলো ঠিক আছে কিনা, মাঝখান হোক এল বাই ফোর হোক এল বাই থ্রি হোক, যেখানে খুশি বলুক, এনিহোয়ার বেন্ডিং মোমেন্ট অ্যাট এনি সেকশন ইজ জিরো, এম এক্স জিরো তো। বলো বোঝা গেল কিনা। বলো বলো ঠিক আছে। হ্যাঁ স্যার। বেশ, তাহলে সবাই আমরা এটা বুঝে গেলাম, ঠিক আছে। তাহলে নেক্সট আর হবে না, বন্ধ। নেক্সট হচ্ছে 14 থেকে 17, 14 থেকে 17 নম্বর প্রশ্ন বল।
14 থেকে 17 বলো। হ্যালো, 14 নম্বর স্যার মানে কি বললো? গ্রুপ এ গ্রুপ 2 ম্যাচ করাতে হবে। হ্যাঁ, ম্যাচ করানো তোমায় কেউ দেবে না, কিন্তু এই প্রশ্ন থেকে অনেকগুলো ইনফরমেশন আমরা পাবো। শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট কি বলছে? গ্রুপ 1 হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, গ্রুপ 2 হচ্ছে gives the diagram of beam with support load। আচ্ছা, গ্রুপ 2 হচ্ছে লোড আর বাদিকটা হচ্ছে শেয়ার ফোর্স। তার মানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে লোড ডায়াগ্রাম টানতে হবে, নিয়ে ম্যাচ করাতে হবে গ্রুপ 1 গ্রুপ বি। তার মানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম তোমার দেওয়া আছে 1 2 3 4। শেয়ার ফোর্স ডায়াগ্রাম গ্রুপ 1 এর পি আছে। পি তে আমরা কি বুঝছি? শেয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখে কি লোড আছে, কি বুঝছি, কোথায় সাপোর্ট আছে, কি আছে বলো, স্যার পিটা স্যার এরকম বলতে থাকো। স্যার পিটা আমি যদি বাদিক থেকে দেখতে শুরু করি পিটাতে, হ্যাঁ, তাহলে স্যার হ্যাঁ। দেখছি নেগেটিভ আছে, মানে স্যার ওখানে হগিং আছে তার মানে, এবং হ্যাঁ, এটা বেন্ডিং মোমেন্ট নাকি হগিং? এটা বেন্ডিং হগিং মোমেন্ট নাকি এবং যে স্যার হগিং? আরে হগিং কি আবার? এটা তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এই সরি স্যার, মানে বেন্ডিং এই মানে লেফট ডাউন রাইট আপ আর কি, মানে লেফট ডাউন হবে আর কি। হ্যাঁ, আর কি হবে? আর স্যার এইটা স্যার 3 হবে, পিটা 3 হবে। পিটা 3 হবে বলে ওরকম মিলিয়ে দিলে তো হবে না, তোমাকে আগে বলতে হবে পিটাতে দেখে কি বুঝছি, হ্যাঁ স্যার, সাপোর্ট এখানে কোথায় আছে। সাপোর্টে স্যার এই যে সাপোর্ট স্যার L/4 এ আমার যে সাপোর্টটা থাকবে, মানে L/4 ডিস্টেন্সে, সেটার জন্য আমার আপওয়ার্ড হবে। পি শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেখে কি বুঝছি, প্রথমটাই তো বলতে পারছো না যে পি যেহেতু স্যার শেয়ার ফোর্স ডায়াগ্রাম সবেরই ভার্টিক্যাল ওঠানামা করে যখন পয়েন্ট লোড থাকে। সাপোর্ট রিয়াকশন ইজ অলসো এ পয়েন্ট লোড হিসেবে কাজ করছে। তার মানে যখন পি স্যার স্লোপে ছবিটা, নামছে তার মানে ইউডিএল থাকবে স্যার। পি ছবিটা থেকে কি বুঝছি? পি ছবিটা থেকে বুঝছি দু জায়গায় শেয়ার ফোর্সটা ভার্টিক্যাল ওঠানামা করেছে, তার মানে এই দুটো জায়গায় সাপোর্ট বা লোড আছে। এটা গেল প্রথম কথা। আর শেয়ার ফোর্স ডায়াগ্রাম লিনিয়ারলি ভ্যারি করছে, তার মানে ইউডিএল আছে। এই দুটো ইনফরমেশন আগে মাথায় আসতে হবে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম লিনিয়ার আছে মানে ইউডিএল আছে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম যদি রেক্ট্যাঙ্গুলার হতো তাহলে পয়েন্ট লোড থাকতো, ঠিক আছে? তাহলে আমাকে ভাবতে হবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে লোড ডায়াগ্রাম কোনটা ম্যাচ করছে। আমার শেয়ার ফোর্স হচ্ছে বাঁদিকে -QL/4, ডিস্টেন্সটা L/4 ওভারহ্যাং যদি ধরা হয় আর রেট যদি ধরা হয় কিউ, তাহলে বাঁদিকটা QL/4, তার মানে একটা ইউডিএল আছে। বাঁদিকটা স্প্যানটা L/4, বাঁদিকটা স্প্যানটা সবারই L/4 এবং ইউডিএল আছে। তাহলে ইউডিএল আছে বাঁদিকে, আমরা দুটো ছবি পেলাম, একটা 1 আর একটা 3। এবং তারপরেও যেহেতু আবার উপরে উঠছে, আবার স্লোপে নামছে, আবার উঠছে,
তার মানে গোটা বিমটাতেই ইউডিএল আছে, তার মানে পি এর সঙ্গে 3 ম্যাচ করছে। কিউ এর সঙ্গে কি ম্যাচ করবে? কিউ এর সঙ্গে ডান দিক বাদিকে ইউডিএল আছে, মাঝে নেই কোনো লোড, তার মানে কিউ এর সঙ্গে 1 ম্যাচ করবে। আর আরে কি হবে, একটা পয়েন্ট লোড আছে ফ্রি এন্ডে, তারপরে সাপোর্ট, তারপর আবার মাঝে পয়েন্ট লোড, আবার সাপোর্ট, তার মানে পয়েন্ট লোড মাঝে পয়েন্ট লোড মানে 2, আর এর সঙ্গে 2 ম্যাচ করছে, আর এর সঙ্গে 2, আর রইল পরে একটা এস। এস এর সঙ্গে কি হবে? সিমেট্রিক্যাল দুদিকে লোড আছে, দুটো সাপোর্ট ওভারহ্যাং, তাহলে এটা হবে 4, এস এর সঙ্গে 4। হ্যাঁ বলুন। না না, অসুবিধা কিছু হবে না। তবু এক্সপেক্টেড কোন টাইমে আসতে পারেন? হুম হুম হুম, দুটো, ঠিক আছে, ঠিক আছে, অ্যারাউন্ড 2, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিটি সেন্টার 2 জানি। বাই দা ওয়ে, আপনি আছেন কোথায় যে হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দেখে নিক, হ্যাঁ তা আসবে তো রুবি হসপিটাল থেকে, রুবি হসপিটালের দিক থেকে আসবে, আমি লোকেশন যদি পাঠিয়ে দিই চলে আসতে পারবেন। অ্যাকচুয়ালি বোসপুকুর শীতলা মন্দির দুর্গাপুজো হয়, হ্যাঁ, সেখান থেকে রাইট টার্ন করে ঢুকে যেতে হবে, রাইট টার্ন করে ঢুকে গিয়ে ফার্স্ট রাইট টার্ন যেতে হবে, ফার্স্ট রাইট টার্নে ঢুকে ডান হাতে 6th বাড়ি, অপোজিট টু মানিভাটিকা অ্যাপার্টমেন্ট। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ফোন করলেই হবে, আমি ধরে নেবো, ঠিক আছে, গুড নাইট, গুড নাইট। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এইবারে শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে লোড ডায়াগ্রামে আসতে গেলে কিন্তু একটা ঝঞ্ঝাট থাকে, ঝঞ্ঝাট থাকে, মানে এখানে লোড ডায়াগ্রাম গুলো দেয়া আছে, খুব ইজিলি হয়ে গেল, কিন্তু শিয়ার ফোর্স ডায়াগ্রাম অ্যালোন দেয়া থাকলে সেখান থেকে এইরকম করে লোড বার করলে কিন্তু সবটা বের করা সম্ভব হয় না, কারণ যদি কোনো কাপল থাকে তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামে কিন্তু কোনো চেঞ্জ হবে না, রিয়াকশনে খালি চেঞ্জ হয়ে যাবে। কাজেই শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে সব বার করার পরেও দেখা যায় সিগমা ভি তে মিলছে না, সিগমা ভি তে চেক করতে হয়, সিগমা ভি তে যদি না মেলে তাহলে পরে নিশ্চয়ই কোথাও কাপল আছে, কাপলের জন্য ওটা মিলছে না, সেরকম প্রবলেমও আমরা পাবো। পরের প্রবলেমটা পে করেছো, 15 স্যার নম্বর। 15টা নিয়ে স্যার একটু অসুবিধা হয়েছে, এটা হ্যাঁ, মানে
এটা স্যার এই মানে ডি অপশনটা মানে আমার এসছে ডি অপশনটা মানে যেহেতু স্যার মোমেন্টটা মানে ডি তে পয়েন্ট ডি তে যেহেতু স্যার মানে হঠাৎ করে চেঞ্জ হচ্ছে তার মানে ওখানে একটা স্যার কাপল আছে এটা মানে প্রথম অ্যাজিউম করেছি। আর তারপরে স্যার এই এ থেকে সি এর পোর্শনটাতে কাপল নেই, কারণ স্যার ওটা যদি কাপল থাকতো তাহলে একটা স্যার রেক্ট্যাঙ্গুলার একটা নেচার আসতো, সেটা নেই যখন তার মানে স্যার ওই একটা কনসেন্ট্রেটেড লোড না বা না ওইটা। না 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 না, গুলিয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে, ওরকম করে ভাবলে হবে না। প্রথম কথা হলো, অপশন গুলো যদি দেখা হয়, চারটে অপশনের কোথাও কোনো কনসেন্ট্রেটেড লোডের গল্প নেই। কনসেন্ট্রেটেড লোড M/L বলে একটা গল্প দেয়া হয়েছে। এইবারে একটু প্রশ্ন আছে, সে প্রশ্নটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, সরি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেওয়া আছে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের প্রথম লেসন হচ্ছে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি ভার্টিক্যালি ওঠানামা করে তাহলে সেখানে কাপল থাকবেই। যেমন শিয়ার ফোর্স ডায়াগ্রাম ভার্টিক্যালি ওঠানামা করলে সেখানে কনসেন্ট্রেটেড লোড থাকবেই, তেমনি বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম যখন যেমন এখানে ছবিতে আছে দুটো জায়গায় ভার্টিক্যালি ওঠানামা করছে, তার মানে দুটো কাপল আমার আছেই, দুটো কাপল আমার আছেই। এইবারে দুটো কাপল আছে, কাপলের ম্যাগনিটিউডটা কত? না, সি পয়েন্টে আমি দেখছি ভার্টিক্যাল ওঠানামা করছে এম, আর পরের পয়েন্ট ডি পয়েন্ট সেখানে ভার্টিক্যাল ওঠানামা করছে 2m, মানে নিচে একটা এম উপরে একটা এম, 2m ওঠানামা, মানে 2m মোমেন্ট আছে, কাপল আছে। তার মানে ডি তে 2m, সি তে এম, কাপল আছেই। সি তে এম আর ডি তে 2m, কাপল আছেই। ঠিক আছে, তার মানে এটা আমার একটা একটা অবজারভেশন এখানে হলো। এইবারে হচ্ছে যে আমার এইখানে মোমেন্ট ডায়াগ্রামটা কিভাবে আসবে। না, আমার এ পয়েন্টে সি পয়েন্টে এম পেতে গেলে এ পয়েন্টে একটা লোড থাকতে হবে, আর লোডটা কত থাকতে হবে? লোডটা কত থাকতে হবে? স্যার M/L। M/L, হ্যাঁ এক্স্যাক্টলি। দেখো কিছু নয় ব্যাপারটা, এই আছে L M M M, ধরে নিলাম উপরটা প্লাস নিচেটা মাইনাস। ছবি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমার এম মোমেন্ট পেতে গেলে এন্ড পয়েন্টে আমার কি আসতে হবে? এখানে এম পেতে গেলে এখানে এল এবং মাইনাস আছে, তার মানে ডাউনওয়ার্ড M/L আসতে হবে। ডাউনওয়ার্ড M/L ইন্টু এল, তার মানে মাইনাস এম এখানে এসে গেল, এবং মাইনাস এম যেই এসে গেল সেটা এই পয়েন্টের জাস্ট লেফটে এবং জাস্ট রাইটে এটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে এটা এদিকে, তারপর এটা এদিকে মোমেন্ট আসবে। তার মানে এই মোমেন্টটা এদিকে, তাহলে এই মোমেন্টটা এদিকে আসবে। তাহলে এই পয়েন্টটা যদি সে এ হয়, এটা যদি সে সি হয়, তাহলে সি লেফটে মোমেন্ট হলো কত? মাইনাস M/L ইন্টু এল, তার মানে মাইনাস এম। সি রাইটে হলো কত? মাইনাস M/L ইন্টু এল প্লাস এম, দ্যাট ইজ ইকাল টু জিরো। তাহলে এই পর্যন্ত হয়ে গেল আমার। ঠিক আছে, এবার এটা যদি আমার সি হয় আর এটা যদি আমার ডি পয়েন্ট হয়, ডির লেফটে মোমেন্ট কত হচ্ছে যদি এদিক থেকে দেখি? মাইনাস M/L ইন্টু 2L প্লাস এম, ইজ ইকাল টু কত এলো? তার মানে মাইনাস এম। দেখো মাইনাস এম এসে গেছে, তার মানে এখানে আমার অটোমেটিক্যালি মাইনাস এম এসে গেল, সরি এই মাইনাস এম এসে গেল, মাইনাস এম এসে গেল, মিলে আছে।
এবার ডান দিকে সেটা প্লাস হচ্ছে, তাহলে কি হবে, এদিকে আমার মাইনাস এম হয়েছে, তাহলে এদিকে আমার প্লাস মাইনাসটাকে 0 করে এটা যাবে, তার মানে এটা হচ্ছে আমার 2m। তার মানে নিচের মাইনাস এমটাকে 0 করলো, করে আবার একটা এম উঠে গেল। এবার প্রশ্ন হলো, এখানে হয়েছিল আমার -m/l, তাহলে এখানেও আমার একটা রিয়াকশন আসতে হবে অপোজিট ডাইরেকশনে, m/l। তাহলে m/l ইন্টু এল মানে আমার +m, তাহলে আমার এটা উঠে গেল। তাহলে আমার ছবিটা দাঁড়ালো, এখানে m/l এ, এখানে m/l, এটা m, এটা 2m। সিগমা m মিলে গেছে, সিগমা ভি বা সিগমা ভি যেটাকে বলা হয়, দেখো +- m/l মিলে আছে। তাহলে আমার উত্তর দাঁড়ালো কোনটা, কাপল m at c and 2m at d। ঠিক আছে, এটা হতে পারে। কাপল 2m at c হবে না, কনসেন্ট্রেটেড লোড m/l at c হবে না, কনসেন্ট্রেটেড লোড m/l at c হবে না, তার মানে এটা হবে উত্তর। ঠিক আছে, হ্যাঁ বলে না, নাও বলে না, আচ্ছা এইভাবে পৌঁছতে হবে উত্তরে। 16-17 কি হবে বলো, একটা বড় ছবি দেওয়া আছে, সব বলা আছে। লেফট অ্যান্ড রাইট অফ বি, শিয়ার ফোর্স লেফট অ্যান্ড রাইট অফ বি কি হবে, তাহলে তোমায় বার করতে হবে সেই ফ্রি বডি ডায়াগ্রামের গল্প। হিঞ্জ আছে এখানে, যদি দেখা হয় 1 2 3 4টে ভার্টিক্যাল রিয়াকশন, দুটো হিঞ্জ পয়েন্ট আছে। হিঞ্জ পয়েন্ট কোথায় আছে, লেখা আছে, স্টেটমেন্টে দেওয়া আছে। বি পয়েন্টে একটা হিঞ্জ আছে, ইন্টারনাল হিঞ্জ এট বি। আর একটা কোথায় আছে, আরেকটা স্যার ইতে সেকশন ই at the mid point of EG, মানে ই পয়েন্টে আছে। তার মানে এবির যদি ফ্রি বডি করা হয়, তাহলে এবির মধ্যে কোনো লোড নেই, বি আমার লেফটে শিয়ার ফোর্স 0, জাস্ট রাইটে হচ্ছে -20, তার মানে 0 and 20। বি পয়েন্টের লেফট এবং রাইটে শিয়ার ফোর্স 0 and 20। বোঝাতে অসুবিধা আছে কিনা বলো, গোটা বিম কিচ্ছু ভাবতে হবে না তো, তবে তো বলা হয়েছে বি পয়েন্টের লেফটে কত, রাইটে কত শিয়ার ফোর্স। এবিটাকে যদি ফ্রি বডি ভাবা হয়, এবির উপরে কোনো লোড নেই, তার মানে এবির দুটো রিয়াকশন 0, তার মানে বির লেফটে এ 0 রিয়াকশন, তার মানে শিয়ার ফোর্সও 0। আর বির রাইটে গেলেই তখন লোডটা চলে এলো 20 ডাউনওয়ার্ড, -20, তার মানে বিতে আমার হলো লেফটে 0, ডান দিকে -20। ঠিক আছে কিনা বলো, আচ্ছা ফ্রি বডি করে কি ছিলাম সেই গল্পটা। আলাদা করে ভাগ করে নিলে যেটা হচ্ছে। ব্যাস, আলাদা করে ভাগ করে নিলে অঙ্ক, আর ফ্রি বডি শেখা থাকলে পরে এগুলো করা কোনো সমস্যাই নয়। আমি যদি টুক করে ফ্রি বডিটা এঁকে নিই, তাহলে দেখো এটা করা কোনো আর সমস্যাই নয়। ফ্রি বডিটা কি হচ্ছে, প্রথম হচ্ছে আমার এ বি, আচ্ছা না এত ছোট জায়গা হবে না, এখান থেকে করতে হবে। এ বি, এখানে দুটো আছে, এই পয়েন্টে 20 লোড আছে বি, এটা আর বি, এটা আর বি, এটা আর এ 0, আর বি 0, তাহলে বি পয়েন্ট হয়ে গেল আঁকা।
এবারে বি সি ডি ই, বি সি ডি ই, ইটা আবার ফ্রি বডি হলো, এটা ই, এটা ডি, এটা সি, এটা 10। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে 20, এখানে 20 লোড আছে, তাহলে আর সি কত হবে, এখানে মোমেন্ট নিলে বেরিয়ে যাবে। ডিস্টেন্স কত, বেশি হচ্ছে 2 মিটার, সিডি ডি হচ্ছে, সিডি ডি এফ সব 1 মিটার করে, তার মানে ইতে মোমেন্ট নিলে 20 ইন্টু 4 প্লাস 10 ইন্টু 1, তাও 4 কোটি 8 10 90, তাহলে 90 বাই 2 45, এটা 45, এটা যদি 45 হয় তাহলে ইতে রিয়াকশনটা আসবে 30 45, তার মানে রিয়াকশনটা অ্যাকচুয়ালি হবে ডাউনওয়ার্ড 15। হয়ে গেল, ফ্রি বডি আঁকা হয়ে গেল, হয়ে যাচ্ছে, হয়ে গেল, ই আঁকা হয়ে গেল। এবার ই থেকে ডান দিকটা ডাউনওয়ার্ড হয়েছিল, তাহলে আপওয়ার্ড 15, এফ এ আছে 10, তারপরে আছে রিয়াকশন, তারপরে আছে রিয়াকশন 5 কিলো নিউটন পার মিটার, জিএইচ 4, আর এগুলো হচ্ছে সব 1 ই হিঞ্জ, ই ই হিঞ্জ, এটা হলো আর জি, এটা হলো আর এইচ, ঠিক আছে, এটা হলো ফ্রি বডি। কত নম্বর অঙ্ক ওটা, কোশ্চেন নাম্বার 16 and 17, হয়ে গেছে। কি চাইলো প্রথমটা, প্রথমে চাইলো বি পয়েন্টের shear force, SF at B is equal to 0 and minus 20, এই যে জাস্ট লেফটে 0, আর এটা 0, তো লেফটে 0 আর ডান দিকে -20। তারপর একটা ভার্টিক্যাল রিয়াকশন এট সাপোর্ট এইচ, ভার্টিক্যাল রিয়াকশন সাপোর্ট এইচ মানে এটা আর এইচ, তবে এতে মোমেন্ট নিতে হবে, তাই না, 4, তার মানে 1/4, 5 ইন্টু 16, 5 ইন্টু 4 ইন্টু 4/2, 5 ইন্টু 4 ইন্টু 4/2 ক্লকওয়াইজ, মাইনাস 10 ইন্টু 1 প্লাস 15 ইন্টু 2, হয়ে গেল, আর এইচ বেরিয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 8, 40 প্লাস 30 মাইনাস 10/4, 40 70 মাইনাস 10 15, তার মানে 15। ভার্টিক্যাল রিয়াকশন at support H 15 আপওয়ার্ড ধরে ইকুয়েশন করেছি, 17 হয়ে গেল, ঠিক আছে। অন্যান্য সমস্ত পয়েন্টে সবকিছু বেরিয়ে গেছে যা দরকার, আরে তুমি বার করতে পারবে, এখানে মোমেন্ট নিলে আরে পাবে। ই পয়েন্টে শিয়ার ফোর্স কত বলতে পারবে, SF at E কত হবে বলো, জাস্ট লেফটে কত, জাস্ট লেফটে কত, কেন এত সময় নিচ্ছ কেন, এই তো করা আছে, 45 মাইনাস 20 আর 10 30, তার মানে প্লাস 15, এত সময় নিলে হবে, প্লাস 15 জাস্ট লেফটে, আর জাস্ট রাইটে কত,
জাস্ট লেফট। আর জাস্ট রাইটে কত? পঁয়তাল্লিশ। জাস্ট রাইটে কত? 45 আর 15, 20, 45, 45, 45, 0, জাস্ট লেফট আর 0, জাস্ট রাইট। ই পয়েন্টের এসএফ চাইলে এটা হলো ভ্যালু। সি রিয়াকশন 45, এর রিয়াকশন পেয়ে যাবে এখান থেকে, মোমেন্টালি পেয়ে যাবে, বা টোটাল লোড থেকে বাদ দিলেই বেরিয়ে যাবে। এটা তো বেরিয়ে গেছে, আর এইচ তো 15 বেরিয়েছে, এটা তো 15, তাহলে কত? 4, 15, 60, 70, 70 থেকে 15 বাদ 55, 55 থেকে 15 বাদ 40, বেরিয়ে গেল, আরে বেরিয়ে গেল। আর এ তো না, এটা আর জি, স্যার আর জি। আর জি 40, তাহলে আর জি 40, এটা 15, এটা 45, আর এতে 0, এগুলো রিয়াকশন, সব রিয়াকশন বেরোলো, শিয়ার ফোর্স বেরোলো। মোমেন্ট সিতে যদি চাওয়া হতো কি হতো? -40 pm at c, -40 হগিং। যদি জিতে চাওয়া হয় বিএম, অনেক কোশ্চেন হতে পারে না, এখানে যদি চাওয়া ফ্রি বডি করে দিলেই কিছু নেই, তাহলে 15 × 2 + 30 - 10 + 20, +20 স্যাগি। সাপোর্ট সিজি ফ্রি 0 হয়ে গেল। কাজে ফ্রি বডি করতে পারলে সব করে ফেলা যাবে, পুরো অ্যানাটমিটাই। কাজে এই প্র্যাকটিসটা কোশ্চেন গুলো শেষ করে ফেলো, পরে ওই ইএস এর কোশ্চেন গুলো করো। কোশ্চেন নেই, ও ভুল হয়ে গেছে, আমরা পরে এটা দেখে নিয়ে পরে দিদি ইএস এ চলে যাবো, ঠিক আছে? ইএস এর কোশ্চেনটা, ইএস এ অনেক কোশ্চেন আছে, এটা ভালো করে দেখো, তাড়াতাড়ি দেখো। এইভাবে আমাদের কিন্তু করতে হবে, কোশ্চেন মানেই সেগুলো আলোচনা করতে হবে, আলোচনা না করলে কিন্তু হবে না। শুধু কোশ্চেনের উত্তর নয়, উত্তরের সঙ্গে উত্তরের ভেতরে আবার উত্তর খুঁজতে হবে, অন্য প্রশ্ন হলে কি হবে সেটা খুঁজতে হবে, যেমন এখানে আমরা করলাম। ঠিক আছে, চলো। চলো, গুড নাইট। হ্যাঁ, ওকে। গুড নাইট স্যার।